জয়ন্ত মানিক বেরিয়েছিল পৃথিবী ভ্রমণে। তাদের সাধ ছিল গোটা পৃথিবীটার বুকের উপর দিয়ে দৌড়দৌড়ি করে আসে। সুমাত্রা, জাভা ও বর্নিও প্রভৃতি দ্বীপ বেরিয়ে গিয়েছিল তারা রহস্য ভীষণ আফ্রিকায়। সেখানে বছর খানেক কাটিয়ে তারা দক্ষিণ ইউরোপের কয়েকটি দেশ দেখে ইংল্যান্ডে গিয়ে উপস্থিত হল। চমৎকার লাগছিল তাদের। নানা দেশ, নানা ভাষা, নানা আচার ব্যবহার। কখনো অকুল নীল সাগরের তরঙ্গ দোলায়, কখনো বিজন গহন বনের ভিতরে চিরসন্ধ্যার অন্ধকারে, কখনো রুদ্রতপ্ত রুদ্র নির্জন মরু জগৎ, কখনো আবার তুষার ঝটিকায় বিচিত্র বরফে মোড়া তুঙ্গগিরি শিখরে মেঘরাজ্য। ছবির পর ছবি বদলে যায়, দৃশ্যের পর দৃশ্য, ধ্বনির পর ধ্বনি। এসবের কাছে কোথায় লাগে সিনেমার সবাক চিত্র? জয়ন্ত মানিকের বারবার মনে হয়েছে এতদিন পরে ধন্য তাদের জীবন, সার্থক তাদের জন্ম, সফল তাদের বাসনা। কিন্তু এ যাত্রায় তাদের পৃথিবী ভ্রমণ সম্পূর্ণ হল না। ইংল্যান্ডে পা দিয়েই তারা শুনল যুদ্ধ দামামার ধ্বনি। ইউরোপে মহাযুদ্ধ আসন্ন। তারপর কিছুদিন যেতে না যেতেই বিলাতের সারা আকাশ ছেয়ে দেখা দিলে পঙ্গপালের মতো জার্মানির উড়োজাহাজরা। জল, স্থল, আকাশ সর্বত্রই মৃত্যুর হুঙ্কার ও মানুষের আর্তনাদ। জয়ন্ত মানিক বুদ্ধিমান। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউরোপ থেকে বেরোনোর সব পথ বন্ধ হবার আগেই তারা ফিরে এলো আবার স্বদেশে। 2 বছর পর দেশে এসে তারা 2 দিন বিশ্রাম নিল। তৃতীয় দিনে 2 বন্ধু বেড়াতে বেরোলো। মানিক, 2 বছর পরে দেশে ফিরে এসে মনে হচ্ছে যেন আমাদের কলকাতা শহরটাও কেমন নতুন নতুন লাগছে, তাই না? বেশ খানিকটা পরিবর্তনের পালিশ লেগেছে শহরের গায়ে। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ। কিন্তু এই পালিশের চকচকানি দীর্ঘস্থায়ী নয় বলি তো নতুনের এত আদর। তাহলে বলছো নতুন এসে পুরাতনকে ভুলিয়ে দেবে? পুরাতনেরও আদর কি কম? মানুষ তো একটানা নতুনত্বের স্রোতে ভেসে যেতে ভালোবাসে না। তারই ভিতরে থেকে থেকে সে ফিরে পেতে চায় আবার অতি পরিচিত বন্ধুর মতো পুরাতনকে। হ্যাঁ, ঠিকই বলেছো। হ্যাঁ, পুরাতনের পর নূতন, আবার নূতনের পর পুরাতন। মানুষ এ দুটির কোনোটিকেই ত্যাগ করতে পারে না। আর তাই তো হঠাৎ সুন্দরবাবুর পুরাতন মুখ দেখে আমার মন খুশিতে ভরে উঠছে। তাই নাকি? সুন্দরবাবু কোথায়? ওই যে। মানিক ফিরে দেখলে ওধারে ফুটপাথের উপর দিয়ে 5 পুলিশের লোকের সঙ্গে হনহন করে এগিয়ে চলেছে সুন্দরবাবুর বিপুল বপু। এইবারে সুন্দরবাবু তাদের দেখতে পেয়ে চমকে ও থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মুখ দিয়ে সবিষয়ে বেরিয়ে পড়ল সেই বিখ্যাত শব্দটি। সুন্দরবাবুকে যারা চেনে তারা জানে যে অতিরিক্ত ক্রোধে বা বিস্ময়ে বা দুঃখে বা আনন্দে তিনি এক এক রকম সুরে শব্দটি উচ্চারণ করে তার মনের ভাব প্রকাশের চূড়ান্ত পরিচয় দেন। তাকে যারা চেনে না তারা জানতেই পারবে না যে একটিমাত্র শব্দ কত রকম ভাব প্রকাশ করতে পারে। সুন্দরবাবুও ফুটপাত থেকে ছুটে আসবার উপক্রম করছেন দেখে জয়ন্ত মানিক তাড়াতাড়ি তার কাছে এগিয়ে গেল। জয়ন্ত মানিককে এতদিন বাদে চোখের সামনে এত কাছে দেখতে পেয়ে সুন্দরবাবু প্রথমে যেন বিশ্বাস করতেই পারলেন না। তারপর খানিকটা ধাতস্থ হলে বললেন, আরে জয়ন্ত, আরে মানিক, 7 সাগর পার হয়ে আবার তোমরা কলকাতা এসেছো কবে? পরশু। সে কি, তোমরা তো বলে গিয়েছিলে 5-6 বছরের আগে কলকাতায় ফিরবে না। হ্যাঁ, তাই তো ভেবেছিলাম, কিন্তু হিটলার যে আমাদের তাড়িয়ে দিল। নিজের দেশের জন্য যুদ্ধে মরতে রাজি আছি, কিন্তু বিদেশ বিভুঁইয়ে জার্মান বোমা খেয়ে হাত পা খোঁড়া হয়ে আধমরা হয়ে বেঁচে থাকতে কে চায়? ঠিক বলেছ ভাই। এই দেখো, হাঁচি পড়লো। তারপর
কোন কোন দেশ বেরিয়ে এলে শুনি? দেখুন, এক নিঃশ্বাসে কি আর সাতকাণ্ড রামায়ণ বলা যায়? বরং সন্ধ্যের মুখে আমার বাড়িতে যাবেন, নিমন্ত্রণ রইল। আমার পোড়া কপাল, আমার আবার নিমন্ত্রণ? আমি যে ঢেকি, ধান ভানতেই জন্মেছি, স্বর্গে গেলেও ধানই ভানতে হবে। ব্যাপার কি, নতুন কোনো শক্ত কেস হাতে পেয়েছেন নাকি? কেসটা খুব শক্ত বলে বোধ হচ্ছে না, তবে আগেকার চেয়ে একটু ঘোরালো হয়ে উঠেছে বটে। হ্যাঁ, শুনবে? আচ্ছা, চলতে চলতে বলি, শোনো। সুন্দরবাবুর সঙ্গে পথ চলতে চলতে জয়ন্ত ও মানিক তাঁর কথাগুলি শুনতে লাগল। সুন্দরবাবু বলে চললেন, আমরা এখন যাচ্ছি রামচন্দ্র বসুর বাড়ি। রামবাবু বাড়ির তিতলায় একলা থাকতেন। এক সেকেন্ড, থাকতেন বললেন কেন? এখন থাকেন না? তাহলে আমরা কার কাছে যাচ্ছি? মানিক, লন্ডন প্যারিস ঘুরে এসেও 2 বছরের পরিবর্তনের হাওয়া তোমার মধ্যে লাগেনি দেখছি এখনো। আমার পিছনে লাগতে গিয়ে বোকা বোকা কথা বলার অভ্যাস তোমার আর গেল না দেখছি। মানিক, সুন্দরবাবুকে বলতে দাও। হ্যাঁ, যেটা বলছিলেন, কিভাবে মারা গেলেন ওই রামচন্দ্রবাবু? এই তো, জয়ন্ত বাবুরও পরিবর্তন হয়নি। আগের মতোই অনুমান ক্ষমতা একেবারে অব্যর্থ আছে। আর সেই সাথে আপনার হুমটাও। সত্যি তোমাদের অভাব খুব অনুভব করেছি 2 বছর। আবারও আগের মতো একসাথে কথা হচ্ছে, বড্ড ভালো লাগছে। সেই সাথেই জটিল কেসটা যদি সমাধান হয়, শান্তি ভাই। কদিন শুধু আড্ডা দেবো তোমাদের সাথে, তারপর। আমাদেরও খুব ভালো লাগছে, অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। বেশ, এবার আপনি কেসটা সবিস্তারে বলুন, আমি আর একটু বিরক্ত করব না, বলুন। হ্যাঁ, যা বলছিলাম, আমরা এখন যাচ্ছি 10 নম্বর ধরণী সেন স্ট্রিটে, 3 তলা বাড়ি, রামবাবুর নিজের বাড়ি। ওই বাড়িতেই আজ 2 দিন আগে রামবাবুর শোয়ার ঘরে রামবাবুর মৃতদেহ পাওয়া গিয়েছে। আচ্ছা, তার পরিবারে আর কে কে আছে? তিনি ছিলেন অবিবাহিত, বয়স হয়েছিল 50-এর ওপারে। ধনী, আত্মীয় স্বজনের মধ্যে আছে এক ভাইপো, তবে সেই ভাইপো কলকাতায় থাকে না, সে দেশে থেকে জমিদারি দেখাশোনা করে। তাহলে কি ওই বাড়িতে তিনি একাই থাকতেন? না, ওই বাড়িতে আরও লোক আছে। বাড়ির দোতলায় ঘরগুলো ভাড়া নিয়েছে ভৈরবচন্দ্র বিশ্বাস নামে একটি লোক, সেও একলা। 3 মাস হলো কলকাতায় নতুন এসেছে। আর এছাড়া একতলায় 2টি গরিব বাঙালি পরিবার বাস করে, তারা পুরনো ভাড়াটে। মৃত্যুর কারণ কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ, সে বোঝা কঠিন হয়নি। লাশ দেখলেই বোঝা যায় বিষ পানের ফলেই তার মৃত্যু হয়েছে। প্রথমে আমার মনে হলো আত্মহত্যা, কিন্তু তদন্ত করে আত্মহত্যার কোনো কারণই খুঁজে পেলাম না। রামবাবুর অর্থের অভাব বা অন্য কোনো রকম দুঃখ দুর্ভাবনাও ছিল না। মৃত্যুর দিনও তিনি থিয়েটার দেখে রাত 12:30টার সময় বাড়িতে ফিরে আসেন। আচ্ছা, তাহলে কি কেউ বিষ খাইয়েছে বলে আপনার সন্দেহ? বিষ খাইয়েছে বলে যে সন্দেহ করব, তার জন্য তো প্রমাণ লাগবে ভাইয়া। এখন কেউ যে তাকে বিষ খাইয়ে মেরেছে এমন প্রমাণও পেলাম না। প্রথমত, সকলেরই মুখে শুনলুম তিনি অজাত শত্রু, সবাই তাকে ভালোবাসে। দ্বিতীয়ত, তার ঘর থেকে কিছুই চুরি যায়নি। লোহার সিন্দুকের চাবি তার পকেটেই ছিল। সিন্দুকের ভিতরে পাওয়া গিয়েছে 600 টাকার নোট আর কিছু সোনার গয়না। এখন দেখো, তার মানে চুরি যখন হয়নি, তাহলে চুরি করবে বলে নিশ্চয়ই কেউ তাকে বিষ খাওয়ায়নি। চোর কখনো এতগুলো টাকা আর গয়না নিশ্চয়ই ফেলে যেত না। লাশ পোস্টমর্টেম হয়েছে? হ্যাঁ, পোস্টমর্টেম হয়েছে, কিন্তু তাতে রহস্য বেড়েছে বই কমেনি। লাশ পোস্টমর্টেম করতে পাঠিয়েছিলাম, কিন্তু ডাক্তারের যা রিপোর্ট এসছে তা আরও রহস্যময়। ডাক্তারের রিপোর্টে জানা গেছে রামবাবুর মৃত্যু হয়েছে গোকর্ণ সাপের বিষে, অথচ তার গায়ের কোথাও সাপের কামড়ের দাগ নেই। তার ডান পায়ে 3টে ছোট ছোট টাটকা ক্ষতচিহ্ন আছে বটে, কিন্তু ডাক্তারের মতে সেগুলো হচ্ছে বিড়ালের মতো কোনো ছোট জানোয়ারের নখ দিয়ে আঁচড়ানোর দাগ। তাহলে সাপের বিষে মৃত্যুটা হলো কেমন করে তার? বেশ অদ্ভুত কেস বলতেই হচ্ছে। সাপের বিষে মৃত্যু, অথচ সাপ দংশন করেনি।
অথচ সেই বিষ পান করেছে তেমনটাও ঘটেনি। এই ভুজঙ্গ রহস্যের সমাধান মনে হয় না অত সহজে মিলবে। এই কি বললে? ভুজঙ্গ? সেটা কে আবার? কেন, সাপের আরেক নাম যে ভুজঙ্গ সেটা বুঝি আপনার জানা নেই? ও তাই বুঝি। তাহলে সত্যি এটা ভুজঙ্গ রহস্যই বটে। ভালোই নাম দিয়েছ। সর্পদংশনের দাগ নেই, অথচ রামবাবুর মৃত্যু হয়েছে গোক্র সাপের কামড়ে। আর কলকাতা শহরে পাকা বাড়ির তেতলায় গোক্র সাপ, হ্যাঁ, সেও কি সম্ভব? কি জানি। বাড়িটার সব কিছু আবার ভালো করে দেখতে হবে, বুঝলে? তাই চলেছি আবার তদন্তে। এই যে আমরা ঘটনাস্থলে এসেই পড়েছি, দেখো কথা বলতে বলতে। এইখানা হলো রামবাবুর বাড়ি। জয়ন্ত, মানিক, এসো এসো, একবার আমার সাথে এসো। এই কেসটা তোমরা আমার পাশে থাকলে ভালোই হয়। সুন্দরবাবুর কথা শেষ হতে না হতেই এমন সময় রামবাবুর বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো একটি যুবক। তার মাথার চুল এলোমেলো, কান্না ভেজা দুই চোখ লাল হয়ে আছে, দুই গাল বেয়ে চোখের জল নেমে আসছে, সারা মুখখানি যেন বিষাদে ঘেরা। এই সুন্দরবাবু, একে চেনেন নাকি? কে এই যুবক? তারা তো জিজ্ঞেস করি। এই তুমি আবার কে বাবু? আমি আমি রামবাবুর ভাইপো। নাম কি? আগে আগে অজয় কুমার বসু। আচ্ছা বেশ, কি ব্যাপার, কিছু বলবে? শুনছি কাকামণির লোহার সিন্ধুকে নাকি মোটে 600 টাকা পাওয়া গিয়েছে। এই কথা কি সত্যি? হ্যাঁ, কথাটা সত্যিই বটে। অজয় পকেট থেকে একখানা পত্র বার করে বললে, কাকামণি যে রাত্রে মারা যান সেই দিনই এই চিঠিখানা আমাকে লিখেছিলেন। আর আর এই চিঠি পেয়েই আমি তাড়াতাড়ি কলকাতায় এসেছি। চিঠিখানা পড়তে পড়তে সুন্দরবাবু বারবার শব্দ উচ্চারণ করছেন শুনে জয়ন্ত আর মানিকও কৌতূহলী হয়ে তার কাঁধের উপর দিয়ে মুখ বাড়িয়ে দেখলে। ও দেখো দেখি, তোমাদের নিয়ে এসে আমি একাই মনে মনে পড়ে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, গোড়া থেকেই পড়ে শোনাই, শোনো। স্নেহের অজয়, যুদ্ধ বেঁধেছে বলে অনেকেই ভয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে। বন্ধুদের পরামর্শে আমাকেও তাই করতে হলো। আমার সমস্ত টাকা অর্থাৎ 5 লক্ষ আমি আজ ব্যাংক থেকে তুলে এনেছি। 50খানি 10,000 টাকার নোট আমার ঘরের লোহার সিন্ধুকে বেশি দিন রাখা নিরাপদ হবে না। এই সম্বন্ধে তোমার সঙ্গে পরামর্শ করতে চাই, কারণ তুমি আমার উত্তরাধিকারী। অতএব পত্র পেয়েই কলকাতায় চলে এসো। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী শ্রী রামচন্দ্র বসু। অজয়বাবু, আপনার বিশ্বাস ওই লোহার সিন্ধুকেই রামবাবু 50খানি 10,000 টাকার নোট রেখেছিলেন? কাকামণির একটি মাত্রই লোহার সিন্ধুক আছে। সুন্দরবাবু, আপনি কি বলেন? এ আবার কি হলো ভাই জয়ন্ত? ভেবেছিলুম মামলাটা খুব হালকা, কিনারা করতে দেরি লাগবে না, কিন্তু কেঁচো খুঁজতে খুঁজতে ক্রমেই যে সাপের পর সাপ বেরোচ্ছে। যে সে সাপ নয় সুন্দরবাবু, একেবারে জাত কোখরো। বিষম রহস্য। সাপে কামড়ায়নি, অথচ সাপের বিষে মৃত্যু। লোহার সিন্ধুক থেকে 500 নয়, 600 নয়, একেবারে 5 লক্ষ টাকা অদৃশ্য। মানে এবার মামলাটা পরিষ্কার হয়ে গেল জলের মতো যে এটা আত্মহত্যাও না, দুর্ঘটনাও না, এই মামলাটা হচ্ছে খুনের মামলা। লাশের পায়ে বিড়ালের মতো ছোট জানোয়ার নখ দিয়ে আঁচড়েছে, এরই বা মানে কি? রামবাবুর শয়ন গৃহে ঢুকে জয়ন্ত খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে চারিদিকে দৃষ্টিপাত করতে লাগলো। তারপর বলল,
সুন্দরবাবু, আপনি কি এই মামলায় আমার সাহায্য চান? সে কথা আর বলতে ভায়া, আমার মাথার সঙ্গে তোমার মাথা মিললে আমরা দুজনে দিগ্বিজয় করতে পারি। আপাতত বোধহয় দিগ্বিজয় করবার দরকার হবে না। আচ্ছা বলুন দেখি, আপনি যখন প্রথম এ ঘরে ঢোকেন তখন জানালাগুলো কি খোলা ছিল? না, একটা জানলাও খোলা ছিল না, দরজাটাও ছিল ভিতর থেকে বন্ধ। তাহলে সাপটা ভিতরে ঢুকলো কেমন করে? হয়তো ঘরের কোনো কোনো জানলা খোলা ছিল, রামবাবু ঘরে ঢুকে নিজের হাতে বন্ধ করে দিয়েছিলেন। তাই যদি হয় তাহলে গোকরো সাপটা পালালো কোন পথ দিয়ে? হয়তো ওই নর্দমা দিয়ে ঢুকে সে আবার বেরিয়ে গেছে। মানিক, তোমার এই অনুমানটাও সত্য হতে পারে, কিন্তু রামবাবুর দেহের কোথাও সর্পদংশনের চিহ্ন নেই কেন? গোকরো সাপের বিষ কেউ পান করলেও মৃত্যু হয় না, জানো তো? ওই বিষ রক্তের সঙ্গে না মিশলে মারাত্মক হয় না। মানিক হতভম্বের মতন মাথা চুলকোতে শুরু করলো। একতলায় যারা ভাড়া থাকতো তারা তখন উপরে এসে দাঁড়িয়েছিল। তাদের একজনকে ডেকে জয়ন্ত জিজ্ঞাসাবাদ করল। ভদ্রলোকের নাম অরিন্দম বিশ্বাস। আচ্ছা অরিন্দমবাবু, ঘটনার দিন রামবাবু 12:30টার সময় বাড়িতে ফিরেছিলেন। আগে হ্যাঁ। সেদিন এখানে কোনো সন্দেহজনক ঘটনা ঘটেছিল? না, সেরকম তো নয়। কোনো শব্দ টব্দ শুনেছিলেন? আপনি জিজ্ঞাসা করছেন বলে এখন একটা কথা আমার মনে হচ্ছে। সেই রাত্রে রামবাবু হঠাৎ এত জোরে শোবার ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন যে আমরা সবাই চমকে উঠেছিলাম। তার মানে অত জোরে তিনি কখনো দরজা বন্ধ করেন না? না না, তিনি অত্যন্ত ধীর স্থির মানুষ। বেশ, এটা একটা ভালো সূত্র বলে মনে হচ্ছে। আমার মতে এটা উল্লেখযোগ্য সূত্রই নয়। কেন নয়? এই দ্বারা কি প্রমাণিত হচ্ছে? প্রমাণিত হচ্ছে যে হঠাৎ কোনো কারণে ভয় পেয়ে রামবাবু তাড়াতাড়ি সজোরে দরজা বন্ধ করে দিয়েছিলেন। হতেও পারে, নাও হতে পারে। জয়ন্ত আবার অরিন্দমের দিকে ফিরে বললে, আচ্ছা অরিন্দমবাবু, শুনলাম রামবাবুর পায়ে বিড়ালের আঁচড়ানোর দাগ পাওয়া গিয়েছে। তিনি বিড়াল পুষতেন? না মশাই, ঠিকটার উল্টো। বিড়ালকে তিনি অত্যন্ত ঘৃণা করতেন। এ বাড়িতে আর কেউ বিড়াল পোষে? কেউ না, তবে একটা বিষম খেঁকি হুলো বিড়াল খাবারের লোভে প্রায়ই এখানে হানা দেয় বটে। বটে। হ্যাঁ, ঘটনার দিন সন্ধেবেলাতে না দোতলায় সেই বিড়ালটার আর্তনাদও শুনেছিলাম। দোতলায় থাকেন ভৈরববাবু? আগে হ্যাঁ। বিড়ালটা আর্তনাদ করছিল কেন? তা তো জানি না। আচ্ছা রামবাবু তখন বাড়িতে ছিলেন? না, ছিলেন না। ভৈরববাবু? তিনিও সন্ধ্যার পর বেরিয়ে গিয়েছিলেন। আচ্ছা তারপরে ফিরে এসেছিলেন তো? হ্যাঁ, প্রায় শেষ রাতে ফিরে এসেছিলেন। শেষ রাতে? কেন? শুনেছিলাম কোনো আত্মীয়ের বাড়িতে তার নিমন্ত্রণ ছিল। আচ্ছা আচ্ছা, এইবারে ভালো করে মনে করে দেখুন তো, সে রাতে আর কোনো ঘটনা ঘটেছিল কিনা? আপনার কাজে লাগতে পারে এমন কোনো ঘটনার কথা তো আর কিছুই মনে পড়ছে না। হ্যাঁ ঠিক আছে, তবু একবার ভেবে দেখুন, যে কোনো ঘটনা আমাদের কাজে লাগতে পারে। তাহলে একটা ঘটনা বলতে পারি, যদিও সে অতি তুচ্ছ এবং বাজে ঘটনা। তবু বলছি, শুনুন তাহলে। কাল গভীর রাত্রে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই শুনি বাড়ির পাশের খানাখন্দের ভিতর থেকে একটা বিড়াল আর একটা কুকুরের তুমুল ঝগড়ার শব্দ আসছে, কিন্তু খানিক পরেই আবার সব চুপচাপ। তারপর আমিও আবার ঘুমিয়ে পড়ি। জয়ন্ত গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ, তারপর বললে, আপনার আর কিছু মনে পড়ে? আগে না, এছাড়া আর কিছু তো কই মনে পড়ছে না। উপস্থিত আরও 3 জন লোকের মুখ থেকে নতুন কিছু আর জানা গেল না। এমন সময় ঘরের ভিতরে এসে দাঁড়ালো আরেকটি নতুন মানুষ। তার বয়স হবে বছর 35, শ্যামবর্ণ, দাড়ি গোঁফ কামানো, দোহারা দীর্ঘ চেহারা। দেখলেই তাকে বেশ বলিষ্ঠ বলে মনে হয়। জামা কাপড়ে শৌখিনতার ছাপ স্পষ্ট। লোকটির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তার হাসি খুশি মাখা প্রশান্ত মুখ এবং অতি বিনীত অমায়িক ভাবভঙ্গি। সেই লোকটি বললে, আগে আমার নাম শ্রী ভৈরবচন্দ্র বিশ্বাস।
হ্যাঁ, আপনার চেহারায় ভৈরবত্ব কিছুই নেই। আপনার নাম হওয়া উচিত ছিল সুশান্ত। ওরকম কথা আরও কেউ কেউ বলেছেন বটে, কিন্তু এখন আর পিতার ভ্রম সংশোধন করবার উপায় নেই। বাড়ির দোতলায় আপনি থাকেন? আগে হ্যাঁ। শুনছি কলকাতায় আপনি নতুন এসেছেন? আগে ঠিক নতুন নই, মাস তিনেক এসেছি। আর ছেলেবেলাতেও কলকাতার সঙ্গে সম্পর্ক ছিল। আপনি কি করেন? আগে স্যার, এই বেলা আপনি আমাকে বেশ বিপদেই ফেললেন, কারণ আমি কিছুই করি না। কিছুই করেন না? কিছুই না স্যার, কিচ্ছু না। খালি ভবঘুরের মতো ঘুরে বেড়াই দেশে দেশে, কখনো ভারতের ভিতরে, কখনো ভারতের বাইরে। এক দেশে বেশি দিন থাকলেই আমার অসুখ হয়। কলকাতাতেও আমার আর মন টিকছে না। স্থির করেছি শীঘ্রই পিঠ টান দেব। খাসা আছেন দেখছি। আমিও তো মাঝে মাঝে মনে করি দুনিয়ার দিকে দিকে ঘুরতে বেরিয়ে পড়ি, কিন্তু পারি না, কেবল পয়সা করির অভাবে। এই পয়সা কড়ির ব্যাপারে আমি ভাগ্যবান, সেটা অবশ্যই বলতে পারেন। ওইখানেই ভগবান আমাকে দয়া করেছেন। বাবা অমৃতলোকে যাত্রা করলেও তার পরিপূর্ণ লোহার সিন্ধুকের চাবিটি ইহলোকেই রেখে গিয়েছেন। আমার ভাই বোন কেউ নেই, তাই বাবার সকল সম্পত্তির একচ্ছত্র অধিকারী আমি নিজেই। মশাই, আপনার সৌভাগ্যে আমার হিংসা হচ্ছে। কি যে বলেন স্যার। আচ্ছা ভৈরববাবু, একটা কথা বলুন তো। হ্যাঁ হ্যাঁ, একটা কেন, একাধিক বলতে পারি। বলুন না, কি জানতে চান? ঘটনার দিন সন্ধেবেলায় আপনার দোতলায় একটা বিড়াল আর্তনাদ করেছিল কেন? বড়ই চোরটা বিড়াল স্যার, বড়ই চোরটা বিড়াল। রোজ চুপি চুপি আসে আর আমার খাবার খেয়ে চম্পট দেয়। তাই তো সেদিন ওকে ধরতে পেরে আচ্ছা করে উত্তম মধ্যম দিয়েছি। বেশ করেছিলেন মশাই। আমার বাসাতেও জানেন ওই রকম একটা মহাচোর ধুম্ব বিড়াল আসে। আজ পর্যন্ত কত বড় বড় চোর ধরলুম, কিন্তু সেবাটাকে কিছুতেই আর গ্রেপ্তার করতে পারলাম না। সন্ধ্যার পর আপনি কোথাও নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন? হ্যাঁ স্যার, এক বন্ধুর মেয়ের বিয়ে ছিল। ফিরেছি রাত 3:30। অত রাত হলো কেন? বন্ধুর বাড়ি আগরপাড়ায়। কাজকর্ম চুকতেই রাত প্রায় 1টা বেজে গেল। তারপর ট্যাক্সি চড়ে বাড়ি এসছি। এখানে এসে সন্দেহজনক কিছু লক্ষ্য করেছিলেন? না তো, কিচ্ছু না স্যার, কিচ্ছু মাত্র না। সব চুপচাপ। অত রাতে কোথাও একটা টুঁ শব্দ পর্যন্ত ছিল না। আচ্ছা বেশ, আপাতত আমার আর কিছু জানার নেই। সুন্দরবাবু, এখন আপনি প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করব না ছাই করব? এতক্ষণ প্রশ্ন করে তুমি কি জানতে পারলে? জানা গেল খালি তো এই একটা বিড়াল একজন মানুষকে আঁচড়ে দিয়েছে, একটা চোর বিড়াল ধরা পড়ে চোরের মার খেয়েছে। এইসব জেনে আমাদের লাভ? খুনের মামলার সঙ্গে বিড়ালের ইতিহাসের সম্পর্কটা কি শুনি? যা বলেছেন, এই মামলায় বিড়ালের উপদ্রব বড্ড বেশি। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। সন্দেহ? কিসের সন্দেহ? হ্যাঁ, সন্দেহ হচ্ছে যে হয়তো একটা বিড়াল এসেই শেষে আমাদের আসল পথটা বাতলে দেবে। পথ বাতলে দেবে? কেমন করে? ম্যামরাবে চেঁচিয়ে? স্যার, আপনি না বেশ মজার কথা বলেন। মশাই, মজার কথায় আসামি গ্রেফতার হয় না। চলো জয়ন্ত, থানায় যাই। কি যে চাই রিপোর্ট লিখবো, তাই এখন ভাবছি। আরে কিছু ভাববেন না সুন্দরবাবু, কিচ্ছু ভাববেন না। রিপোর্টে লিখুন 3 বিড়ালের কাহিনী। কেমন? যাও যাও মানিক, বাজে বকো না। কাটা গায়ে আর নুনের ছিটে দিও না। সকলে নেমে বাড়ির বাইরে এসে দাঁড়ালেন। কয়েক পা এগিয়েই এদিকে ওদিকে তাকিয়ে জয়ন্ত বলল, এইটাই বুঝি খানা? আগে হ্যাঁ। এর ভিতর থেকেই বিড়াল কুকুরের ঝগড়ার শব্দ শোনা গিয়েছিল। আগে হ্যাঁ। খানাটা 1.5 হাত চওড়া, লম্বায় অনেকখানি। অন্য প্রান্তটা আধা অন্ধকারে অস্পষ্ট। তলদেশে 1.5 হাত চওড়া একটা খোলা ড্রেন। এখানে ওখানে দুর্গন্ধময় জঙ্গল ছড়ানো। জয়ন্ত খানার ভিতরে প্রবেশ করল বিনা বাক্য ব্যয়ে।
হুঁ? ও কি এ? জয়ন্ত ওই দুর্গন্ধময় খানার ভিতরে এগোতে এগোতে বলল, খানার ভিতরটা একবার বেরিয়ে আসি। জয়ন্ত, ওই ম্যাথরের পথ কি বেড়াবার জায়গা তোমার? জয়ন্ত জবাব না দিয়ে খানার ভিতরে এগিয়ে গেল। জয়ন্তর এই কাণ্ড দেখে ভৈরব সুন্দরবাবুকে বলল, স্যার মাফ করবেন, কিন্তু আপনার বন্ধুটির হাবভাব যেন কেমন কেমন। হ্যাঁ, জয়ন্তর মাথায় একটু ছিট আছে, নইলে ওরা সব ভালো। কিন্তু ওই নোংরা খানাখন্দের ভিতরে উনি কি দেখতে চান? ভগবান জানেন। মিনিট কয়েক পরে জয়ন্ত একটা মৃত বিড়ালকে ও একটা মৃত কুকুরকে লেজ ধরে টানতে টানতে খানার বাইরে নিয়ে এলো। সুন্দরবাবু বিস্ফারিত চোখে চেয়ে রইলেন। বিপুল বিস্ময়ে তার মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। জয়, আজ কি তুমি ভাঙড়ের কর্তব্য পালন করতে চাও নাকি? এই মরা কুকুর আর বিড়ালকে আমার পরীক্ষাগারে নিয়ে গিয়ে ভালো করে পরীক্ষা করতে চাই। কি আশ্চর্য! কেন? আমার বিশ্বাস এরা মারা পড়েছে বিষের চোটে। বেশ, তো তো তার জন্য তোমার মাথা ব্যথা কেন? আমি জানতে চাই সেটা কী রকম বিষ। হয়তো একই গোক্র সাপের বিষে মৃত্যু হয়েছে রামবাবু আর এই বিড়াল কুকুরের। পরদিন হন্তদন্তের মতন সুন্দরবাবু এসে হাজির জয়ন্তর বাড়িতে। জয়ন্ত ও মানিক বসে বসে কথাবার্তা বলছিল। সুন্দরবাবু বললেন, জয়ন্ত, তুমি ভৈরবের ঘর খানা তল্লাশ করবার জন্য পরোয়ানা আনতে বলেছো কেন? আমি নিজের একটা সন্দেহ দূর করতে চাই। সন্দেহ? সন্দেহ আবার কিসের? সুন্দরবাবু, আমি সেই কুকুর আর বিড়ালের মৃতদেহ পরীক্ষা করেছি। বটে, তা করে কি লাভ হলো শুনি? হ্যাঁ, লাভ হলো, অনেক লাভ হলো। জানতে পারলাম সেই বিড়াল আর কুকুরের মৃত্যু হয়েছে গোক্র সাপের বিষে। কি আশ্চর্য! আরও আশ্চর্য এই যে তাদের কাউকে এই সাপে কামড়ায়নি। হ্যাঁ, বলছো কি ভায়া? তাহলে তারাও রামবাবুর মতো সাপের কামড় না খেয়েও সাপের বিষে মারা পড়েছে? হ্যাঁ, ঠিক তাই। বাপরে, এ কি ভুজঙ্গ বলে ভুজঙ্গ! একেবারে মহাভুজঙ্গ রহস্য বটে। বিড়ালের থাবাগুলো আমি পরীক্ষা করেছি। থাবা? হ্যাঁ, থাবা। আর থাবাগুলোর প্রত্যেকটা নখে মাখানো ছিল গোক্র সাপের বিষ। এ আবার কি ব্যাপার বাবা? কোনো লোক বিড়ালকে ধরে তার নখে বিষ মাখিয়ে দিয়েছে। মানে? একটা মানেও আবিষ্কার করেছি। শুনি শুনি। এই বিড়ালটাই হচ্ছে রামবাবুর হত্যাকারী। দেখ, সেও কি সম্ভব নাকি? এই নিয়ে আমি একটা গল্প রচনা করেছি, শুনবেন? আরে না না জয়ন্ত, এখন বাজে গল্প শোনবার সময় নেই। তবে শুনুন। সে তুমি কিছু শোনাবে ঠিক করলে কি আর ছেড়ে দেবে? অবত্যা শোনাও শোনাও। মনে আছে রামবাবুর বাড়ির একতলার ভাড়াটিয়া কি কি বলেছে? প্রথমত, রামবাবু থিয়েটার থেকে ফিরে খুব জোরে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। দ্বিতীয়ত, ঘটনার দিন সন্ধ্যের সময় ভৈরবের অধিকৃত দোতলায় একটা বিষম খেঁকি বিড়ালের আর্তনাদ শোনা গিয়েছিল। তৃতীয়ত, রাত প্রায় 2টোর সময় বাড়ির পাশে খানায় একটা বিড়াল আর একটা কুকুর ঝগড়া করছিল। এবং চতুর্থত, রামবাবুর মৃতদেহের পায়ে বিড়ালের আঁচড়ের দাগ ছিল। প্রত্যেকটা ব্যাপারই তুচ্ছ, কিন্তু এরই উপরে দাঁড় করিয়েছি আমার গল্পের কাঠামো। যত সব বাজে কথা। আপনার ভুজঙ্গ রহস্যের সমাধান কিন্তু এই গল্পের উপরেই দাঁড়িয়ে। এবার ঠিক করুন, শুনবেন নাকি শুনবেন না। তুমি ভুজঙ্গ রহস্যের সমাধান করে ফেলেছো? কই শুনি দেখি, কি গল্প বলবে? এর আগে বলবে তো? তাড়াতাড়ি শোনাও দেখি, তাড়াতাড়ি শোনাও। বেশ, তবে শুনুন। ভৈরব হচ্ছে একটি ঝানু লোক। সে কোনো গতিকে টের পেয়েছিল রামবাবুর লোহার সিন্ধুকে আছে 5 লক্ষ টাকা। এই টাকার উপরে তার লোভ হয়।
তাই সে এক অদ্ভুত উপায়ে রামবাবুকে হত্যা করবার সংকল্প করে। ঘটনার দিন বিকেলে সে একটা প্রায় বন্য বিড়ালকে বন্দি করে। তার কাছে আগে থাকতেই গোকড় সাপের বিষ সংগ্রহ করা ছিল। সেই বিষ সে জোর করে বন্দি বিড়ালটার 4 থাবার নখে মাখিয়ে দেয়। এই কারণেই দোতলায় বিড়ালের আর্তনাদ শোনা গিয়েছিল। তেতলার ঘর বন্ধ করে রামবাবু থিয়েটার দেখতে বেরিয়ে যান। ভৈরব লুকিয়ে বিড়ালটাকে নিয়ে তেতলায় ওঠে। খড়খড়ির পাখির ফাঁকে হাত গলিয়ে জানালা খোলে। বিড়ালটাকে ঘরের ভিতরে পুড়ে দিয়ে আবার জানালা বন্ধ করে দেয়। তারপর নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে সরে পড়ে, সকলের সন্দেহের বাইরে থাকবে বলে। তারপর থিয়েটার দেখে রামবাবু ফিরে আসেন, নিজের ঘরের দরজা খোলেন। সঙ্গে সঙ্গে পালাবার পথ খোলা পেয়ে ভীত আর ক্রুদ্ধ বিড়ালটা ছুটে আসে আর তার পায়ে আঁচড়ে দিয়ে বাইরে পালিয়ে যায়। রামবাবু ভয় পেয়ে সজোরে দরজা বন্ধ করে দেন। তার খানিকক্ষণ পরে বিড়ালের বিষাক্ত নখের প্রভাবে অজ্ঞান হয়ে পড়েন। রামবাবুর মৃত্যু হয়। তারপর শেষ রাতে ঘটনাস্থলে ভৈরবের আবির্ভাব। রামবাবু নিশ্চয়ই ঘরের দরজা খিল দেননি। ভৈরব ঘরের ভিতরে প্রবেশ করে, মৃতের পকেট থেকে চাবি নিয়ে লোহার সিন্দুক খোলে। এমন খুনের কথা কে কবে শুনেছে? হ্যাঁ, কিন্তু জয়ন্ত, ভৈরবের অপরাধ তুমি প্রমাণ করবে কেমন করে? হয়তো তার ঘরে খানাতল্লাশ করলে কিছু কিছু প্রমাণ পাওয়া যেতে পারে। হয়তো সে ভেবেছে পুলিশ এই আশ্চর্য খুনের রহস্য বুঝতে পারবে না, তাই সে এখনো সাবধান হয়নি। না জয়ন্ত, তোমার এই ভুজঙ্গ রহস্যের সবটা এখনো পরিষ্কার হলো না। ওই একই গোকড় সাপের বিষে কুকুর আর বিড়ালেরও মৃত্যু হলো কেন? হ্যাঁ, এই কথাও আমি ভেবে দেখেছি। ভুলবেন না, ঘটনার রাতে বাড়ির পাশের খানায় কুকুর আর বিড়ালের ঝগড়ার শব্দ শোনা গিয়েছিল। কুকুরটা নিশ্চয়ই বিড়ালটাকে তাড়া করে তার পিছনে পিছনে খানায় গিয়ে ঢোকে। সেখানে তাদের ভিতরে মারামারি হয়। বিড়ালের নখের বিষে কুকুর মারা পড়ে। তা কুকুরটা না এইভাবে মরলো, আর বিড়ালটা? সেও নিশ্চয়ই নাকে মুখে কুকুরের কামড় খেয়েছিল। তারপর ক্ষতস্থানে যখন নিজের থাবা বুলাচ্ছিল, তখন নখের বিষ গিয়ে মিশেছিল তারও রক্তে। দেখো জয়ন্ত, তোমার অনুমান হয়তো মিথ্যা নয়, কিন্তু আদালতে এসব কথা প্রমাণ করা সহজ হবে না। এইসব যেন সেই ওই ডিটেকটিভ উপন্যাসের মতন শোনাচ্ছে। আদালতের কথা পরে হবে। আপাতত এখানে বসে সময় নষ্ট না করে ঘটনাস্থলে যাত্রা করাই উচিত। হ্যাঁ, ঠিক ঠিক বলেছো জয়ন্ত। হ্যাঁ, তাই চলো তাই চলো। কিন্তু ঘটনাস্থলে গিয়ে শোনা গেল ভৈরব গত রাত্রেই কোথায় বেরিয়ে গেছে, এখনো ফিরে আসেনি। তাহলে তোমার বিশ্বাস ভৈরব আর ফিরবে না? এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। তার পক্ষে এখন ফিরে আসা মানে আত্মহত্যা করা। একটা কথা আমি বুঝতে পারছি না জয়ন্ত, ভৈরব কেমন করে আন্দাজ করলো যে আমরা তাকে সন্দেহ করেছি? খুব সহজেই। তার চোখের সামনেই আমরা যে মরা বিড়ালটাকে আবিষ্কার করেছি। যে লোক এমন অদ্ভুত উপায়ে নরহত্যা করতে পারে সে তো নির্বোধ নয় সুন্দরবাবু। তাকে খুঁজে বার করতে হবে আমাদেরই। কিন্তু কোথায় তাকে খুঁজবো আমরা? সে কথা একটু পরে ভাবলেও চলবে। আপাতত তার ঘর খানাতল্লাশ করা দরকার। চলুন। দোতলায় ছিল 3খানা কামরা ও 1খানা রান্নাঘর। তার মধ্যে একটি ঘর বাইরে থেকে তালা বন্ধ। জিজ্ঞাসা করে জানা গেল সেটা হচ্ছে ভৈরবের শোবার ঘর। তালা ভেঙে ঘরের দরজা খুলে ফেলা হলো। সুন্দরবাবু একবার চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে বললেন, ভৈরব দেখছি আসবাবপত্র কিছুই নিয়ে যায়নি, হয়তো তাহলে সে ফিরেই আসবে। আসবাব রেখে গেছে আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য, যাতে আমরা ভাবি সে পালায়নি। দেখুন, ভৈরবের সঙ্গে রয়েছে 5 লক্ষ টাকা। তার কাছেই আসবাবগুলো তো তুচ্ছ। জয়ন্ত, আনলায় কি ঝুলছে দেখছো? সারাং। আরে টেবিলের উপরে যে একখানা ক্রিশ রয়েছে, আর এই দেখো একখানা প্যারাং। এদিকে রয়েছে র্যাতানের তৈরি একটা বাস্কেট, আর ঘরের কোণেও দেখছি একটা র্যাতানের লাঠি। স্যারাং, ক্রিস,
প্যারাং, রাতান, এসব কি কথা বাবা? তোমরা কি বলছো এসব? স্যারাং মানে হচ্ছে একরকম কাপড়, প্যারাং একরকম বড় ছুরি, কৃষো আরেক রকম ছুরির নাম, রেতান এক জাতের গাছ, তা দিয়ে দড়ি, লাঠি, ঝুড়ি প্রভৃতি তৈরি করা হয়। ওসব কোন দেশের কথা শুনি? মালয় উপদ্বীপের, সুমাত্রা প্রভৃতি দ্বীপেও এই জিনিসগুলির চলন আছে। থাকে, ও নিয়ে আমি আর মাথা ঘামাতে রাজি নই। টেবিলের ড্রয়ার টেনে খান কয়েক খাম বার করে নিয়ে জয়ন্ত বলল, খামগুলোর উপরেও দেখছি সুমাত্রার ডাকঘরের ছাপ। বোধ হচ্ছে ভৈরব ওই অঞ্চলে অনেকদিন বাস করেছিল। এখনও তার বন্ধুরা সেখান থেকে তাকে চিঠিপত্র লেখে। বটে বটে বটে। জয়ন্ত হঠাৎ গম্ভীর হয়ে গেল, তার মুখে চিন্তার ছায়া। সুন্দরবাবু এটা ওটা সেটা নাড়তে নাড়তে বললেন, হ্যাঁ, যত সব বাজে জিনিস। এখানে ভৈরবের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই। চলো জয়ন্ত, আর মিছে সময় নষ্ট করে লাভ কি? আচ্ছা, রামবাবুর ঘরে টেলিফোন দেখেছিলাম না? হ্যাঁ, কিন্তু কেন? জয়ন্ত কোনো উত্তর না দিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেল। বোঝো কাণ্ড। মানে তোমার বন্ধুর মতলব কি বলো তো? কখন যে কি বলে আর কি করে কিচ্ছু বোঝা যায় না। অতএব জয়ন্তকে বোঝাবার চেষ্টাটা ছেড়ে দিন সুন্দরবাবু, ছেড়ে দিন। ওটা কি জানি যদি শেষটা আপনার মূল্যবান মস্তিষ্ক আবার গুলিয়ে যায়। ঠাট্টা না ভালো লাগে না। এই মানে আমি কি তোমার ঠাট্টার পাত্র? হ্যাঁ। খানিক পরেই জয়ন্ত ফিরে এসে বললে, টেলিফোনে খবর নিয়ে জানলাম যে আজ বেলা 12:30টার সময় ডায়মন্ড হারবার থেকে একখানা জাহাজ ছাড়বে। রেঙ্গুন হয়ে সেটা যাবে সিঙ্গাপুরের দিকে। জয়ন্ত, তাতে তোমারই বাকি আর আমারই বাকি। ইচ্ছা করলে এখনো আপনি সেই জাহাজখানা ধরতে পারেন। কেন শুনি? ভৈরব হয়তো সেই জাহাজেই আছে। হয়তো? হ্যাঁ, এটা আমার আন্দাজ। আন্দাজের একটা কারণ আছে তো। ভৈরব আমাদের কি কথা বলেছিল মনে আছে? সে ভবঘুরে। ভারতের বাইরেও তার গতিবিধি আছে। আমার দৃঢ় বিশ্বাস ভৈরব মালয়, সুমাত্রা, জাভা প্রভৃতি দেশে বহুদিন বাস করেছে। এই ঘরে তার ব্যবহার করা জিনিসগুলো এ বিষয়ে স্পষ্ট প্রমাণ দিচ্ছে। এখনও ও অঞ্চল থেকে তার নামে চিঠিপত্র আসে। আমার মনে হয় যে উপায়ই হোক অর্থাভাব দূর করবার জন্যই সে কলকাতায় এসেছিল, আর সেই উদ্দেশ্যেই সে নরহত্যা করেছে। এখন জানতে পেরেছে যে আমরা তার গুপ্ত কথা ধরে ফেলেছি। এমন অবস্থায় ফাঁসি কাটকে ফাঁকি দিতে হলে প্রথম সুযোগেই ভারতবর্ষ ত্যাগ করা উচিত। কিন্তু তার পক্ষে কোন দেশে যাওয়া স্বাভাবিক? নিশ্চয়ই মালয় বা সুমাত্রার দিকে। সে এখান থেকে অদৃশ্য হবার পর এই প্রথম জাহাজ যাচ্ছে ওই অঞ্চলে। এমন সুযোগ সে ছাড়বে বলে মনে হয় না। তোমার আন্দাজটা সত্য হলেও হতে পারে। বেশ তো, এটা তুমি আমার সঙ্গে চলো না কেন? আমার অন্য কাজ আছে। তোমার আবার কাজ কি? দেশে এসে পর্যন্ত বাঁশি বাজাইনি, আজ একটু বাঁশি বাজাবো। চলো মানিক। জয়ন্ত ও মানিক চলে গেল। এমন পাগল কি দুনিয়ায় দুটি আছে? সন্ধ্যার সময় জয়ন্ত নিজের ঘরে চুপ করে বসে আছে। হঠাৎ টেলিফোন যন্ত্র বেজে উঠল। রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত বললে, হ্যালো। কে? জয়ন্ত? হ্যাঁ, আমি সুন্দরবাবু বলছি। হ্যাঁ বলুন, কি খবর? বলছি কেল্লা ফতে। বাহাদুর ভাইয়া জয়ন্ত, ধন্য তুমি, ধন্য। তোমার আন্দাজি সত্য, ভুজঙ্গ ভৈরবকে গ্রেফতার করেছি। সাধু সাধু। কিন্তু বেটা ভারী বেগ দিয়েছে। এই দেখা হলে সব বলবো। জানো, 5 লক্ষ টাকার নোট সে গঙ্গায় ফেলে দেবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তবে সে আরেকটা কি জিনিস জলে ফেলে দিয়েছে, সেটাকে দেখতে ছোট শিশির মতো। তার ভিতরে কি ছিল আমি বলতে পারি। তাই নাকি? বলতে পারো? বলো দেখি। গোকরো সাপের বিষ। ধন্য ভাইয়া, ধন্য। তোমার জন্যই এই ভুজঙ্গ রহস্যের সমাধান হলো। এখন আর কোনো কথা নয় সুন্দরবাবু, এখন আমি বাঁশি বাজাবো।
রাখলাম। এতক্ষণ রোমাঞ্চ বাংলায় শুনলে হেমেন্দ্র কুমার রায়ের ডিটেকটিভ জয়ন্ত সিরিজের এক দুর্ধর্ষ গোয়েন্দা কাহিনী ভুজঙ্গ রহস্য। গল্প পাঠে অভিক সাহা, জয়ন্তর ভূমিকায় সৌমেন মজুমদার, মানিকের ভূমিকায় সুমন রায়, সুন্দরবাবুর ভূমিকায় সৌরভ সাহা, ভৈরবের ভূমিকায় স্নেহাদ্রি শেখর দাস, অরিন্দমের ভূমিকায় শ্রীরূপ পড়াল এবং অজয়ের ভূমিকায় শুভম লিও পাল। নাট্যরূপ, কাহিনী বিন্যাস ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু, ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি রহস্য রোমাঞ্চ ভরা গল্প নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, গল্প মানে রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।